ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যা শুধু একটা যুদ্ধের ফলাফল ঠিক করে দেয় না, বরং একটা পুরো জাতির ভাগ্যটাই পাল্টে দেয়। আজ আমরা ঠিক তেমনই এক বিশ্বাসঘাতকতার গভীরে যাব, যা ভারতীয় উপমহাদেশের ইতিহাসকে চিরদিনের জন্য অন্য খাতে বইয়ে দিয়েছিল। একবার ভেবে দেখুন তো, কি করে একজন মানুষের নাম একটা ভাষার মধ্যে বিশ্বাসঘাতকতার সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠতে পারে। বাংলায় যখন কেউ বলে মীর জাফর, তখন কিন্তু আর কোনো ব্যাখ্যার দরকার হয় না, নামটাই যেন বেইমানির প্রতিশব্দ। কিন্তু প্রশ্ন হল, কিভাবে একজন সেনাপতি এতটা কুখ্যাত হয়ে উঠলেন? তো এটাই হলো আসল প্রশ্ন, তাই না? আর এটাই আমরা আজ খুঁজে বের করার চেষ্টা করব। এটা শুধু একটা ঐতিহাসিক ঘটনার বিশ্লেষণ নয়, বরং এর পেছনের মানুষগুলোর মনস্তত্ত্ব বোঝারও একটা চেষ্টা। চলুন কারণগুলো এক এক করে দেখা যাক। এই পুরো বিশ্বাসঘাতকতার মঞ্চটা তৈরি হয়েছিল পলাশীর প্রান্তরে। দিনটা ছিল ১৭৫৭ সালের ২৩শে জুন। এই একটা দিনেই কিন্তু ইতিহাসের সব হিসেব নিকেশ ওলটপালট হয়ে গিয়েছিল। একদিকে ছিলেন বাংলার তরুণ স্বাধীনচেতা নবাব সিরাজ-উদ-দৌলা, আর তার বিপরীতে ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যন্ত ধুরন্ধর কমান্ডার রবার্ট ক্লাইভ। দুজনের লক্ষ্য ছিল একদমই আলাদা, যা একটা বড়সড় সংঘাতের জন্ম দিয়েছিল। আচ্ছা, এবার এই স্লাইডের সংখ্যাগুলোর দিকে একটু তাকান। চমকে দেওয়ার মতো, তাই না? নবাবের সৈন্য সংখ্যা প্রায় ৫০,০০০, আর অন্যদিকে ব্রিটিশদের মাত্র ৩,০০০। যে কোনো সাধারণ হিসাবে এ যুদ্ধটা জেতা নবাবের জন্য ছিল শুধু সময়ের ব্যাপার, কিন্তু ইতিহাস অন্যরকমভাবেই লেখা হলো। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এত বড় সেনাবাহিনী নিয়েও নবাব হারে গেলেন। আর এই হারের পেছনের মূল কারণটা কিন্তু ব্রিটিশদের উন্নত রণকৌশল ছিল না, ছিল ঘরের ভেতরের শত্রু, এক গভীর ষড়যন্ত্র। তো চলুন একটু গোয়েন্দার মতো করে ব্যাপারটার গভীরে যাওয়া যাক। এই বিশ্বাসঘাতকতার পেছনের কারণগুলো বুঝতে আমরা ৩টে মূল সূত্র ধরে এগোব। এই ৩টে সূত্র এক করলে পুরো ছবিটা আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই যে কারণটা আসে, আর সম্ভবত সবচেয়ে বড় কারণ, সেটা হলো তীব্র ব্যক্তিগত লোভ আর ক্ষমতার খিদে। আর এই বীজটা কিন্তু মীর জাফরের নিজের মধ্যেই পোতা ছিল। দেখুন, মীর জাফর ছিলেন নবাবের সেনাবাহিনীর প্রধান, মানে সিপাসালার। তার হাতে ক্ষমতা ছিল প্রচুর। সম্পর্কে তিনি ছিলেন সিরাজের নানা আলীবর্দী খানের ভগ্নিপতি। তাই তিনি নিজেকে সিংহাসনের একজন স্বাভাবিক দাবিদার ভাবতেন, এবং এই তরুণ নবাবের শাসনটা তিনি কখনোই মন থেকে মেনে নিতে পারেননি। এখন ব্যাপারটা আরও জটিল হয়ে যায় যখন আমরা দেখি যে মীর জাফর এই খেলায় কিন্তু একা ছিলেন না। তিনি আসলে একটা বিশাল ষড়যন্ত্রের প্রধান মুখ ছিলেন মাত্র। তার পেছনে ছিল আরও অনেক ক্ষমতাশালী লোক। আর এই ষড়যন্ত্রের জালটা ছিল অনেক বড়। এতে শুধু সেনাপতিরাই ছিলেন না, জড়িয়েছিলেন জগৎ শেঠের মতো বাংলার সবচেয়ে ধনী মহাজন, রায়দুল্লভের মতো অন্য কমান্ডার, এবং উমিচাঁদের মতো ব্যবসায়ীরা। নবাবকে সরাতে পারলে এদের প্রত্যেকেরই নিজস্ব কিছু লাভ ছিল। তো ব্যক্তিগত লোভ আর ভেতরের ষড়যন্ত্র তো ছিলই, কিন্তু এই পরিকল্পনাকে সফল করতে দরকার ছিল একটা তৃতীয় শক্তির, একটা বাইরের শক্তি, যাই পুরো খেলায় অনুঘটকের কাজ করে আর সব সমীকরণ পাল্টে দেয়। আর এখানেই রবার্ট ক্লাইভের বুদ্ধির খেলা। তিনি ছিলেন একজন অসাধারণ কৌশলী। তিনি প্রথমে নবাবের দরবারের ভেতরের এই অসন্তোষ আর ফাটলগুলোকে খুঁজে বের করেন। তারপর সেই সুযোগকে কাজে লাগিয়ে মীর জাফরকে বাংলার মসনদের লোভ দেখান, আর সবশেষে নিজের সামরিক শক্তি দিয়ে সেই পরিকল্পনা সফল করার আশ্বাস দেন। সুতরাং বুঝতেই পারছেন, এই তিনটা জিনিস যখন একসাথে মিলে গেল, তখন এক বিধ্বংসী পরিস্থিতি তৈরি হল। ব্যক্তিগত লোভ, অভ্যন্তরীণ ষড়যন্ত্র আর বাইরের শক্তির হস্তক্ষেপ, এই তিনটের যে কোনো একটাকে বাদ দিয়ে পলাশীর বিপর্যয়কে আসলে পুরোপুরি বোঝাই সম্ভব না। এটা ছিল সত্যি এক পারফেক্ট স্টর্ম। চলুন এবার দেখি এই একটা ঘটনার ফল ঠিক কতটা সুদূরপ্রসারী আর ভয়ঙ্কর ছিল। এই এক বিশ্বাসঘাতকতা আক্ষরিক অর্থেই সবকিছু বদলে দিয়েছিল। এই সালটা, মানে ১৭৫৭, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটা বিভাজন রেখার মতো। এই একটা বছর, একটা ঘটনা আগামী প্রায় ২০০ বছরের ইতিহাস কোন দিকে যাবে তা ঠিক করে দিয়েছিল। যুদ্ধের ঠিক পরেই সিরাজকে বন্দী করে নির্মমভাবে হত্যা করা হয়।
মীর জাফর নবাব তো হলেন, কিন্তু সেই সিংহাসনটা ছিল আসলে একটা সোনার খাঁচার মতো, যার চাবি ছিল রবার্ট ক্লাইভের হাতে। আর সবচেয়ে বড় লাভটা হলো ব্রিটিশদের। তারা বাংলার অফুরন্ত সম্পদ লুট করার একচ্ছত্র অধিকার পেয়ে গেল। আর এখানেই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। পলাশির এই বিশ্বাসঘাতকতাই আসলে ভারতে ব্রিটিশ রাজত্বের দরজাটা পুরোপুরি খুলে দিয়েছিল। এই একটা যুদ্ধ জয়ের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু বাংলা নয়, ধীরে ধীরে পুরো ভারত দখলের পথে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস আর শক্তি দুটোই পেয়েছিল। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। মীর জাফরকে কি আমরা কেবলই একজন বিশ্বাসঘাতক খলনায়ক হিসেবে দেখব, নাকি তাকে এমন একজন উচ্চাকাঙ্ক্ষী মানুষ হিসেবে দেখব যিনি আসলে ব্রিটিশদের পাতা এক বিশাল খেলার জালে আটকা পড়ে গিয়েছিলেন? ইতিহাস কিন্তু সবসময় বেশ জটিল, তাই না?